সত্য ঘটনা অবলম্বনে বড় কাকা যেদিন নিজের বিয়ে করা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ির চৌঘাটে দাঁড়ালেন, সেদিন আমি বাদে সবে হতবিহ্বল ও বাকরুদ্ধ হয়ে গেছিল। আমি তখন সবে কথা বলা শিখেছি, তাও আদো আদো ভাবে। চৌকাঠে মায়ের শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে নতুন বউকে দেখছিলাম বড় কাকার পাশে। মায়ের কোলে তখন আমার বছর খানেকের ছোট বোন কাঁদছিল। হয়তো আমার ছোট বোনটা কাকাকে দেখে কোলে উঠতে চাইছিল। আমিও আমার বোনটা কাকার কোলে চড়ে বাহিরে যাওয়ার জন্য পাগল প্রায় ছিলাম। ছোট বোনটার থেকেও আমি বেশি আহ্লাদি ছিলাম কাকাদের জন্য। হব নাই বা কেন, আমার দাদার বংশে আমিও আমার বোন ছাড়া কারো মেয়ে বাচ্চা নেই। কাকা ভিতরে আসতে চাইলে আমার মা আমাকে নিয়ে সরে দাঁড়ায়। দাদি তখন ডাইনিং রুমে চেয়ারে বসেছিল। কাকার দ্বিতীয় স্ত্রী কাকার পেছন পেছন চৌকাঠ পেরিয়ে সবার আগে আমার মায়ের পা ছুঁতে নিলে আমার মা সাথে সাথে সরে যায়। এরপর কাকার দ্বিতীয় স্ত্রী দাদিকে সালাম করতে গেলে দাদি দূর থেকে হুঙ্কার ছাড়ে, এই মেয়ে, তুমি আমার ধারে কাছেও আসবে না, আর আমার পা ছোঁয়া তো দূর। আমার সংসারে অশান্তির বীজ বুনে দিয়েছো তুমি, তছনছ করে রেখেছো সবটা। কাকাও তার মায়ের হুঙ্কারে ভয় পেয়ে আর আগানোর সাহস পায়নি। আমি দাদির হুঙ্কার শুনে কেঁদে উঠি। তখন আমার বাবার চাচাতো ভাই তুরাগ ও মামাতো ভাই মামুন চাচ্চু আমাকে সেখান থেকে কোলে করে নিয়ে যায়। আমার ছোট চাচ্চু তখন চোখ মুখ শক্ত করে অটল হয়ে খিচে দাঁড়িয়েছিল। ছোট চাচ্চু বড় কাকার দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করছে। দাদি চেয়ার থেকে উঠে এসে বড় কাকার গালে সপাটে ৩-৪টা চর বসিয়ে দিয়েছে। আমার মা শাশুড়ির রণমূর্তি দেখে মুখে হাত দিয়ে দিয়েছে। বাড়িতে তখন আমার বাবা ছিল না। আমার বাবা চাঁদপুর ছিল তখন চাকরি সূত্রে। মা তৎক্ষণাৎ বাবাকে ফোন করে জরুরি ভিত্তিতে বাড়ি আসতে বলেন। বাবা কারণ জিজ্ঞাসা করলে মা সঙ্গে পেয়ে বলেন, রাশেদ ভাই তো সর্বনাশ করে ফেলেছে। আম্মা অনেক রেগে আছে। আব্বা বাড়িতে নেই, আব্বা সদরে গেছে কাজে, তুমি জলদি আসো। বাবা চিন্তিত হয়ে বলেছিলেন, কি করেছে রাশেদ? তুমি তো জানো আমি কালকেই মাত্র বাড়ি থেকে চাঁদপুর এলাম, এখন আবার বাড়ি আসবো? মায়ের তখন অত বোঝানোর সময় নেই। আশার ছোট বোন তারিন তখন মায়ের কোলে চিৎকার করে কাঁদছে। মা এটুকু বলেন, সংসার ভাঙার পথে, জলদি আসো। চাঁদপুর থেকে বাই রোডে বা ভেঙে ভেঙে লঞ্চে করে আসো, আমি দেখছি থামাতে পারি কিনা। মা তারিনকে আমার ১০ম শ্রেণীতে পড়ুয়া ছোট চাচ্চু শাহিনের কোলে দিতে নিলে যখন দেখে সে রক্তচক্ষু নিয়ে তার মেজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে, তখন আর সাহস পায় না। মামুন চাচ্চুকে ডাক দিয়ে তারিনকে দেয়। মা গিয়ে দাদিকে পেছন থেকে ভয়ে ভয়ে ধরে বলে, আম্মা একটু শান্ত হন, আপনার প্রেশার বেড়ে যাবে। আপনার বড় ছেলেকে খবর দিয়েছে, সে রওনা করেছে। দাদি আমার মায়ের উপর চিৎকার করে বলেন, মুরাদকে আসতে বলছো কেন তিহার মা? মুরাদ আমাকে থামাতে পারবে না, আমি আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। ওর বড় কাকার দিকে আঙুল তুলে বলল, এত বড় সাহস হয় কি করে যে সে আমাদের পারিবারিক মর্যাদার অসম্মান করে, আমার পরিবারে অশান্তি করে? আমি কি জবাব দিব মেজ বউয়ের কাছে? আমার শিক্ষাকে অপমান করেছে কুলাঙ্গার। আমি আমার সব ছেলেকে ন্যায়ের পথ দেখিয়েছি, আর এই রাশেদ আমার শিক্ষা ভুলে আমাকে অপমান করলো। স্ত্রী ও এক ছেলে রেখে সে কিভাবে আবার বিয়ে করতে পারলো? আমার মা দাদিকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। মা খুব ভয় পেয়ে গেছে। আমার মা বিয়ে করে এ বাড়িতে এসেছে ৪ বছর। যৌথ পরিবার বলে মা কখনো কুকথা বা গলা উঁচু করেনি। শাশুড়ি যেমনে বলেছে তেমনে চলেছে। আমার দাদির মন অনেকটা নারিকেলের মতো, উপরের আবরণ শক্ত কিন্তু ভিতরে নরম। আমার বাপ চাচা ও ফুফুরা দাদিকে খুব ভয় পায়। দাদি প্রচণ্ড জিদ্দি মহিলা, অন্যায়ের সাথে আপোষ করে না। সে অন্যায় যদি নিজে রক্ত করে তবুও সে ছাড় দেয় না। আমার দাদি কখনো তার পুত্রবধূদের উপর অত্যাচার করেনি। অত্যাচার করলে আমার মা ৪ বছর যাবৎ শাশুড়ির সাথে থাকতে পারত না। বাবা তো বিয়ের আগে থেকে চাঁদপুরে চাকরি করে, সপ্তাহে 2 দিন বাসায় থাকে। মা কখনো বাবার কান ভাঙানোর চেষ্টাও করেনি। আমার নানা ও নানি আমার মাকে বলে দিয়েছে যেন শাশুড়ির মন জুগিয়ে চলে আর শাশুড়িকে মায়ের জায়গা দেয়।
আমার মা তাই করেছে। বাবাও মাকে বলেছিল মা যেন তার পরিবারকে আগলে রাখে। আমার দাদি যেমন শাসন করত তেমন আদরও করত। বাবা মায়ের ফোন রাখার পর তাড়াতাড়ি করে বাবার মামাকে ফোন করে বলে, মামা আপনি কই? আম্মা নাকি অনেক রেগে আছে। রাশেদ জানি কি করেছে। আপনি এখনই ঢাকার জন্য রওনা করতে পারবেন? আপনার বুবুরে তো আপনি চিনেনি। বাবার মামা বলেন, মুরাদ আমি তো চাঁদপুরে আছি এখন, তুমি সদরঘাট আসো। এখনই 10 মিনিটে মুন্সিগঞ্জের জন্য ছোট লঞ্চ ছাড়বে, প্রথমটাই ধরতে হবে। বাবার মামা তৎক্ষণাৎ রওনা হয়। বাবার মামা মানে আমার দাদির ভাই জানে তার বুবু শুধু শুধু রেগে যায় না। ওনারা দুইজন 10 মিনিটের মধ্যে কিভাবে যে লঞ্চ ঘাটে পৌঁছেছে আল্লাহ জানে। চাঁদপুর থেকে 1.5 ঘন্টায় মুন্সিগঞ্জ এসে তারপর 1 ঘন্টার কমে নারায়ণগঞ্জ আসে। তারপর সেখান থেকে সিএনজি নিয়ে আমাদের বাড়িতে আসে। বাবা ও দাদির ভাই মানিক দাদা এসে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে গেছিল। ওরা এসে দেখে বড় কাকা সে হাঁটু গেড়ে দাদির পায়ের কাছে বসে কাঁদছে, আর বড় কাকার দ্বিতীয় বউ দরজার কাছে বসে আছে, তার মুখ নিকাব দিয়ে ঢেকে রাখা। আমার মাও তার চেহারা দেখেনি। বাবাকে দেখে আমি খাট থেকে নেমে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা আমাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়ের কাছে দিয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ইতিমধ্যে আমার দাদাও বড় কাকাকে নিজের জালি বেত দিয়ে পিটিয়ে এখন সোফাতে কপালে হাত রেখে বসে আছে। বাবা মায়ের কাছ থেকে সবটা জেনে বড় কাকাকে মেঝে থেকে উঠিয়ে একটা রুমে নিয়ে যায়। ফুফিরাও রওনা করেছে একটু আগে। বাবা বড় কাকাকে বন্ধ ঘরের ভিতর নিয়ে খাটে বসিয়ে নিজে তার সামনে চেয়ার টেনে বসে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, কেন করলি এটা? তোর একবারও তোর মায়ের শিক্ষা ও পরিবারের শিক্ষার কথা মনে পড়ল না? 2 বছরের ছেলে শাহাদাতের কথা মনে পড়ল না? তোর প্রেগনেন্ট বউ সানজির কথা মনে পড়ল না? কেমনে পারলি? তুই তো এমন ছিলি না, বল। বড় কাকা আমার বাবার হাত ধরে ঝরঝর করে কেঁদে বললেন, ভাই বিশ্বাস করেন আমি চরম বাধ্য ছিলাম। বিনা দোষে আমাকে দোষী বানিয়ে দিয়েছে ওরা। 1 বছর আগে আমাকে বাধ্য করেছিল বিয়ে করতে। আমি চাইনি বিয়ে করতে। আমার ছেলেকে আমি কত ভালোবাসি তা তো আপনি জানেনই। আমাকে ব্ল্যাকমেল করেছে ওরা। আমার বাবা এটুকু জানেন তার ভাই তাকে মিথ্যা বলবে না। ছোট থেকে বড় কাকা বাবার কাছে তার সব কথা প্রকাশ করে। এত কিছুর মধ্যে বড় কাকার প্রথম স্ত্রী সানজি নেই। সে যে 4 মাস আগে বাপের বাড়ি গেছে আর আসেনি। সানজি কাকি 2 মাসের প্রেগনেন্ট এখন। দাদার রাগের পরিসীমা এখনো বোঝা যাচ্ছে না। দাদিকে তো দাদির ভাই মানিক দাদা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা দুজনেই কেউ কিছুই শুনতে চাচ্ছেন না। ইতিমধ্যে ফুফি, ফুফা ও তাদের 4 বছর বয়সী ছেলে সাকিব ভাইকে নিয়ে চলে এসেছেন। ফুফি 4 মাসের প্রেগনেন্ট। এদিকে বড় কাকা আমার বাবাকে বললেন, ভাই আপনি তো জানতেন অর্পা আমাকে 4 বছর আগেও বিয়ে করতে চেয়েছিল। তখন আমি অর্পাকে টিউশন পড়াতাম। ইন্টারের ছাত্রী ছিল তখন সে আমাকে বিয়ে করবার জন্য তখন অনেক বলেছিল। আমি তাকে ছাত্রীর নজরে দেখতাম, তাই বারবার মানা করতাম। এরপর তো আপনার বন্ধুর বোনের সাথে আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করলেন। আমার তখন অন্যত্র কোনো পছন্দ ছিল না বিধায় আমি সানজিকে বিয়ে করি। আপনাদের জানানো হয়নি যে অর্পা আমাকে সানজির সাথে বিয়ের দিনও বারবার ব্ল্যাকমেল করতেছিল, আমি যাতে সানজিকে বিয়ে না করে অর্পাকে বিয়ে করি। আমার বাবা গম্ভীর হয়ে বললেন, সেসব তখনকার কথা, যা পুরাতন হয়ে গেছে। অর্পার আব্বার সাথে আমাদের আব্বার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল, আর অর্পা মেয়েটা সংসারী ছিল না বিদায় আব্বা তাকে পুত্রবধূ করতে নারাজ ছিলেন। অর্পার আব্বা আমাদের আব্বাকে অনেক হুমকিও দিয়েছিলেন সে সময়। তোকে আমি বারবার মানা করেছিলাম অর্পাকে টিউশন করানোর দরকার নেই, তুই তো শুনিসনি। বাবা ও বড় কাকার কথার মাঝে দরজায় দুমদাম শব্দ হতে থাকে। আমার দাদি নিজেই সেই শব্দের সৃষ্টি করছেন। বাবা দরজা খুলে দেওয়ার পর দাদি আবারও বড় কাকাকে এলোপাতাড়ি মারতে শুরু করেন। দাদি বড় কাকাকে মারছেন আর নিজেও কাঁদছেন। তিনি বলছেন, সানজির ভাই ফোন করে আমাদের অকথ্য গালিগালাজ করলো শুধুমাত্র তোর জন্য। কেন আমরা তার গালিগালাজ শুনবো? তোর বড় ভাইয়ের সম্মানটাও তুই রাখলি না, সব ধূলিসাৎ করে দিলি। তারা আসছেন পুলিশ নিয়ে।
আমরা কেউ তোর পক্ষে থাকবো না, এটা মনে রাখিস। তোর অন্যায়ের সময় যেমন আমরা কেউ তোর পাশে ছিলাম না, তেমনি শাস্তিতেও থাকবো না। ভালো কাজে অনুপ্রেরণা আমরা দিল, খারাপ কাজে সবসময়ের মতো নিরুৎসাহিত করেছি। আজ তোর জন্য চরম শাস্তির দিন। বড় কাকা তার মায়ের দুপা জড়িয়ে কাঁদছেন। দাদির ভাই মানিক দাদা ও আমার বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। আমার বাবা দাদিকে বললেন, আম্মা একটু আমার সাথে আসেন, কিছু কথা আছে। দাদি শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বাবা গিয়ে দাদিকে ধরে সেই রুমের ব্যালকনিতে নিয়ে আসলেন। বাবা বললেন, আম্মা অর্পা রাশেদকে জোর করে বিয়ে করেছে। সম্পূর্ণ দোষ রাশেদের না, আপনি একটু আব্বাকে বুঝায়েন। রাশেদ তো আপনারই সন্তান, সে অন্যায় করেছে, কিন্তু সেটা ইচ্ছাকৃত নাকি বাধ্য হয়ে তা বিবেচনা করলে ভালো হয় আম্মা। আমার দাদি গলার স্বর উঁচু করে বলেন, যেভাবেই করুক, সে করেছে তো। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে ওই মেয়ের সাথে যোগাযোগ রেখেছে। সব তো জানতো সে। অর্পার আব্বার সাথে তোদের আব্বার বিরোধ ও অর্পার মায়ের বাড়াবাড়ি সব জেনে শুনে কেন অর্পাদের বাড়িতে যেত? অর্পার পড়ার জন্য কি দুনিয়ায় আর শিক্ষক ছিল না? আমার বাবা আর কোনো কথা বললেন না। এটা তো ঠিকই বলেছে, আরও কত শিক্ষক তো ছিল, তাও কেন বড় কাকাকে ওনাকে পড়াতে যেতে হতো? সন্ধ্যার পর ড্যামরা থেকে সানজি কাকির বাবা ও ভাইয়েরা এলেন। সানজি কাকিকে তারা আনেননি। বসলো বিচার সভা। মা পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন, তার সাথে মায়ের শাড়ি ধরে আমি লুকিয়েছিলাম। বসার ঘরের পরিবেশ অতীব গম্ভীর। সানজি কাকির ভাই মাহাদি মামা বললেন, দেখ মুরাদ, প্রথমে যখন তোদের বাড়ি থেকে সানজির জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল, তখন আমি কিঞ্চিত পরিমাণও রাজি ছিলাম না। এমন স্থায়ী ঘরবাড়িহীন অস্পাড়া গায়ে থাকে, তার ওপর যৌথ পরিবারে আমার বোনের বিয়ে দিতে আমি, আম্মা ও বড় আপা নারাজ ছিলাম। কিন্তু বড় দুলাভাই ও আব্বা রাজি ছিলেন। আমার এমএ পাস বোনের জন্য ঢাকার সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু আব্বার যে কেন তোর ভাইকেই পছন্দ হয়েছিল বুঝলাম না। যখন জানতে পারলাম রাশেদ তোর ভাই, তখন আর গুরুতর আপত্তি করিনি। তোর সাথে আমার 20 বছরের বন্ধুত্ব, সেই ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে। তোর স্বভাব চরিত্র বরাবরই প্রশংসাযোগ্য। তাই আব্বা ও দুলাভাই এটা প্রথম থেকে জানতেন বিধায় তারা তোর ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছিলেন। আমিও পরে জানার পর আপত্তি করিনি। কিন্তু হলোটা কি? আমার বোনের সুখ হলো কোথায়? সেই তো নিজের রং দেখিয়েই দিল। মুরাদ ক্যাডেটে পড়েছে বলে আদব কায়দা জানে, ক্যাডেটে পড়েছে বলে আছে ভালো চরিত্রের। সব হচ্ছে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা। আর রাশেদ তো এই আজে বাজে টেক্সটাইলে পড়েছে। কত আজে বাজে মানুষের সাথে মিশেছে কে জানে, চরিত্রের ঠিক নেই। আমার বাবা তার বন্ধুর এখনো অপমানজনক মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমার দাদি বাবাকে হাত ধরে থামিয়ে দিলেন। বাবা বরাবর স্ট্রিক্ট পার্সোনালিটির মানুষ। বাবা যে কলেজের লেকচারার, সেখানে স্টুডেন্টদের প্রিয় শিক্ষক, আর সবার প্রিয় তিনি, কারণ বাবার নিয়ম শৃঙ্খলা সব কিছু মানেন এবং নিজের আদর্শে অটল। ক্যাডেট কলেজগুলো খুবই মানসম্মত ও নিয়ম শৃঙ্খলার ভিতরে ছাত্রদের রাখেন। এদের সময় জ্ঞান প্রখর। আমার বাবা ছিলেন তার ব্যাচের নজরুল হলের ক্যাপ্টেন, আর মাহাদি মামা সরোয়ার্দী হলের ছাত্র, তবে তিনি ক্যাপ্টেন ছিলেন না। আমার বাবা ছাড়া বাকি যত হলের ক্যাপ্টেন ছিল এবং আছেন, তারা সবাই আর্মিতে আছেন। বাকিরাও আর্মিতে আছেন, সেটা যার যার ইচ্ছেতে। আমার বাবা আর্মি ট্রেনিং নিয়েও শেষ সময়ে জয়েন করেননি। এবার আমার দাদা সানজি কাকির আব্বার উদ্দেশ্যে বললেন, দেখেন বিয়াই, রাশেদ যতই বিয়ে করুক না কেন, সানজিই থাকবে এই বাড়ির মেজো বউ। আমার ছেলে বলে যে আমি রাশেদকে ছাড় দিব, তা কিন্তু কখনোই হবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত সানজিমা এ বাড়িতে থাকতে পারবে মেজো বউয়ের মর্যাদাতে। আমার বড় ছেলে বা আমার ছোট ছেলে কখনোই আমার এই সিদ্ধান্তে বিরোধিতা করবে না, তা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আমার বাড়ির বউ নাতিকে আমরা মাথায় করে রাখব। রাশেদের কখনোই তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই বাড়িতে জায়গা হবে না। সানজি কাকির বাবা বললেন, বিআই সাহেব দেখুন, আপনার ছেলেই যদি না থাকে, তাহলে আমার মেয়ের এই বাড়িতে কী মূল্য?
একদিন না একদিন সে আপনাদের গলগ্রহের শিকার হবেই। আমি আমার মেয়েকে এখানে রাখবো না। আমার দাদা বোঝাতে চাইলেন, আমার নাতি তার দাদা বাড়িতে তার মাকে নিয়ে থাকবে, আমার ছেলের দরকার নেই। মাহাদি মামা উঁচু স্বরে বললেন, আরে রাখেন আপনার নীতি কথা। আপনি এখন নিজের ছেলের বিপক্ষে, কিন্তু একদিন না একদিন ঠিক মাফ করে দিবেন তাকে। আপনার মন গড়া কথাতে আমরা গলছি না। আমার ভাগিনাকে আমরা ঢাকাতে নিয়ে যাব। সামনের মাসে আমরা মিরপুরের ফ্ল্যাটে ট্রান্সফার হব। আমার ভাগিনা এই অস্পারাগায় মানুষ হবে না। ওকে আমরা ঢাকার নামকরা স্কুলে পড়াবো। তখন আমার ফুফা বললেন, ভাই সাহেব একটু বুঝে কথা বললেন। রাশেদ ভাইয়ের অন্যায়ের শাস্তি আপনি আপনার বোন ভাগিনা ও এই পরিবারকে দিতে পারেন না। আমার শ্বশুর এক কথার মানুষ, তিনি যা বলেন তাই করেন। মাহাদি মামা এবার তাচ্ছিল্য করে বললেন, খুব তো এক কথার মানুষ, তাহলে সে যে আমার বোনের বিয়ের সময় কথা দিয়েছিলেন আমার বোনকে মেয়ের মতো রাখবেন, সেই কথার বরখেলাপ হলো কেন? আমার দাদি আমার বাবার ও ফুফির হাত খিঁচে ধরে আছেন। ফুফি তার মায়ের রাগ ও কষ্ট বুঝতে পেরে বললেন, যতই বলেন না কেন আপনার বোন মানে সানজি ভাবি তো এই বাড়ির বউ, আর শাহাদাত এই বাড়ির আমার আব্বা আম্মার নাতি। এই বুড়ো বয়সে তাদের কষ্ট দিবেন না। ছেলে তো তাদের মুখ ডুবিয়েছি, এখন আদরের নাতিকে কেড়ে নিবেন না। একটু বোঝার চেষ্টা করুন। আমার দাদা এবার এমন একটা কথা বললেন যা শুনে উপস্থিত সকলে থমকে গেলেন। তিনি বললেন, আমি আমার মেজ পুত্র সৈয়দ রাশেদ উদ্দিনকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। আমার স্থাবর অস্থাবর কোনো কিছুর প্রতি তার কোনো পৈতৃক অধিকার থাকবে না। আমারও আমার স্ত্রীর মৃত্যুর পর সে আমার কবরে এক মুঠো মাটিও দিতে পারবে না। দাদার এরকম হৃদয়হীন সিদ্ধান্তে উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে গেলেন। দাদি সেখান থেকে উঠে গেলেন চোখ মুছতে মুছতে। আমার মা কিছুক্ষণ আগে অবস্থা বেগতিক দেখেই আমার নানাকে ফোন করেছিলেন বাবার নাম্বার থেকে। তখনও আমার মাকে নিজস্ব মোবাইল দেওয়া হয়নি। বাবার 3টা ক্যামেরা ফোনের মধ্যে একটা মাকে ব্যবহার করতে দেওয়া হতো, যাতে মা বাবার সাথে কথা বলতে পারে। প্রযুক্তি তখনও অতটা উন্নতি না হলেও ক্যামেরা ফোনের যুগ চলে। বলতে গেলে ফেসবুক তখন নতুন এসেছিল মাত্র। আমার নানা বাড়ি বেশি দূরে ছিল না, পায়ে হেঁটে আধা ঘন্টাতে যাওয়া যায়, আর কোনো যানবাহন ব্যবহার করলে আরও কম সময়। নানা 20 মিনিটের মধ্যে বড় মামাকে নিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছান। তখনও বড় কাকা দাদার পায়ে ধরে বসেছিল, কিন্তু আমার দাদা তার সিদ্ধান্ত অনড়। আমার দাদা আরও বলেন, যদি রাশেদ অর্পাকে ছেড়ে সানজিকে নিয়ে আসে তবে রাশেদকে মাফ করার কথা ভাবব। সানজি কাকির বাবা তখন গর্বের সাথে বলেন, আমার মেয়ে শিক্ষা দীক্ষাতে কম না, আর আমিও মাহাদি আমাদের সানজিকে নাতিসহ রাখতে পারবো। আপনাদের দয়ার কোনো দরকার নেই। আমার মেয়ে এখানে থাকলে বাঁচবে না। আপনারা মানুষ মনে করেন না কাউকে। আমি বড় ভুল করেছি ঘটকের দেওয়া তথ্যকে বিশ্বাস করে। ঘটক অর্ধেক সত্য বাকিটা মিথ্যাই বলেছিল, তা তখন বুঝিনি। আমার মেয়ে এই বাড়ি আর মারাবে না। আমার নানা সানজি কাকির বাবাকে বোঝাতে চাইলেন, দেখেন বিআই সাহেব, মেয়ে শুধু আপনি দেননি, আমিও আমার ছোট মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছি। আমার মেয়ে কখনো আমার কাছে কিংবা তার আম্মার কাছে শ্বশুর শাশুড়ির নামে বা অন্য কারো নামে কটু কথা বলেনি। আমার মেয়ে আপনার মেয়ের মতো MA পাস না হলেও সে ডিগ্রি পাস। বেয়ানের অবাধ্য হয়নি, আর না জামাইয়ের অবাধ্য হয়েছে। আমার মেয়েকে তারা যেমন নিজের মেয়ের মতো আদর ও শাসন করেছে, তেমনটা আপনার মেয়েকেও। কিন্তু আপনি সেটাকে অত্যাচার বলে পারেন না। আমার নানাকে আমার ফুফি থামিয়ে বলেন, তালই আপনি কি আর বলবেন তাদের? আজ বড় ভাবি আপনাকে কিছু না বললেও আমি বলবো। আমার মা বড় ভাবিকে কখনো জোর করে বলেন না সব কাজ করতে। আমার মাও বড় ভাবি মিলে ঘরের কাজ করেন। কিন্তু আমি যখনই এখানে আসি আর যদি ভাগ্য করে মেজো ভাবিকে এই বাড়িতে পাই, তাহলেই দেখি যে সে শুধু তার ছেলেকে খাওয়ানো আর নিজের বিছানা ও সোফা গোছানো ও নিজের জামা কাপড় ধোয়া ছাড়া কিছুই করেন না। মেজো ভাবি নাকি ছেলে সামলে আর পারেন না। আশ্চর্যের বিষয়, আমার বড় ভাবির কোলে 3 বছরের তিহা
ও 1 বছরের তারিন, আর শাহাদাত তো তিহার 9 মাসের ছোট মাত্র। বড় ভাবি যদি তার 2 বাচ্চা সামলিয়ে ঘরের কাজ করতে পারে, তাহলে মেজো ভাবি কেন পারবে না? শাহাদাত পেটে আসার আগে মেজো ভাবি বাপের বাড়িতে 1 মাস থেকে এখানে 15 দিন থাকে এমন। এরপর মেজো ভাবি যখন প্রথমবার প্রেগনেন্ট, তখনও সে তার বাবার বাড়িতে ছিলেন। প্রেগনেন্সি 10 মাস ছিল তার, সেটা 9 মাস সে তার বাবার বাড়িতেই ছিলেন। এরপর শাহাদাতের জন্মের 4 মাস পর মেজো ভাবি এই বাড়িতে আসেন। টানা 1 বছর সে তার বাবার বাড়িতে থাকলেন। এরপর যে আরও কত গেছে তা বলে শেষ করা যাবে না। কিন্তু বড় ভাবি তার প্রেগনেন্সির মাত্র 2 মাস তার বাবার বাড়ি ছিলেন, আর তারিনের বেলায় তো আরও কম। তাহলে আপনিই বলেন, আমার আম্মা কোন দিক দিয়ে মেজো ভাবিকে অত্যাচার করলেন? আসলে মেজো ভাবি তার 3.5 বছরের বিবাহিত জীবনে 1 বছরও শ্বশুর বাড়িতে থেকেছেন কিনা তাও সন্দেহ। আমার নানা সবটা শুনলেন। সানজি কাকির ভাই এতক্ষণ ফুফির কথার মাঝে কথা বলতে চাইছিলেন, কিন্তু আমার ফুফা তাকে হাত দেখিয়ে থামিয়ে দিয়েছিলেন। এবার মাহাদি মামা বললেন, সবার সাথে সবার তুলনা কেন দিচ্ছেন? আমার বোন শিক্ষিতা, সে ঘরের কাজের জন্য বা শ্বশুর বাড়ির 5 মাস খাটতে আসেনি। ফুফি তাচ্ছিল্য হেসে বললেন, তাহলে একটা ঘর জামাই কিনে নিতেন। আমার মেজো ভাই নিতান্ত চুপচাপ স্বভাবের বলে আপনার বোনের এসব মেনে নিয়েছেন, কিন্তু আপনারা যার রেফারেন্স দেখে আপনার বোনকে বিয়ে দিয়েছেন, তার বউ যদি সানজি ভাবি হতো, তাহলে কবেই লাথি দিয়ে বের করে দিত। আমার মেজো ভাইয়ের সবচেয়ে বেশি দোষ, সে মানুষের কথাতে গলে যায়। বাড়ির বউ হয়ে বৃদ্ধা শাশুড়িকে দিয়ে কাজ করিয়ে নিজে আরামে ঘুমাবে। আরে ভাই, আপনি নিজেই ভাবেন, আপনার বউ যদি এমন হতো তবে কি করতেন? বছরের পর বছর বাপের বাড়িতে পড়ে থাকলে কি করতেন? আপনার বোন শাহাদাত হবার আগে চাকুরি করত, কিন্তু শাহাদাত হবার পর সে স্বেচ্ছায় চাকুরি ছেড়েছে। আমার আম্মা তাকে চাকুরি ছাড়তে বলেননি, কারণ আমার আম্মা আমাকেও শিক্ষিতা করেছেন। আমি নিজে ডিপ্লোমাতে কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার ফুফু যা কষ্ট করেছেন তার শ্বশুর বাড়িতে, সেইটা যাতে আমাকে করতে না হয়, তাই আমাকে তিনি নিজে পড়ালেখাতে অনুপ্রেরণা দিয়েছেন। আমিও শিক্ষিতা, আমিও চাকুরি করতাম আমার বড় ছেলের জন্মের আগে। আমি তো সারা বছর বাপের বাড়িতে পড়ে থাকি না। সাকিবের জন্মের 7 দিন আগে বাপের বাড়ি এসেছিলাম। এরপর সাকিবকে 4 মাসে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, কারণ আমার অতিরিক্ত মেয়েদের কারণে ও সিজারের কারণে আমি আমার ছেলেকে নিজে পালতেও পারিনি। বড় ভাবি তখন প্রেগনেন্ট প্রথমবার, তারপরেও সে আমার ছেলেকে দেখে শুনে রাখছেন। এখন বলেন, আপনাদের ভাষ্য মতে যদি মেজো ভাই ইচ্ছা করে দ্বিতীয় বিয়ে করেই, তবে আপনার বোনের কোনোই দোষ নেই। আমি বলছি না উনি বিয়ে করে ভালো করেছেন, খারাপভাবে নেবেন না। যা বলা হচ্ছে সবটা 2004 সালের ঘটনা। তখনকার পরিবেশ কেমন ছিল সেটা ভেবে মন্তব্য করবেন। মাহাদি মামা এর প্রত্যুত্তর করলেন না। এদিকে আমার নানা দাদাকে অন্য ঘরে নিয়ে গিয়ে বুঝিয়েছেন অনেক, কিন্তু কোনো পরিবর্তন হয়নি দাদার সিদ্ধান্তে। সানজি কাকির বাবা বললেন, আমি আমার মেয়েকে এই পরিবার আর পাঠাবো না। এই পরিবারের সাথে সমস্ত সম্পর্ক শেষ। আমার দাদা তখন অন্য রুম থেকে সেখানে এসে বললেন, আপনাদের এত বলার পরেও যখন শুনলেন না, তাহলে সানজিকে জিজ্ঞাসা করবেন তার কি মত। আমার ছেলের সাথে যেখানে সম্পর্ক ছিন্ন করলাম, সেখানে আপনার মেয়ে একবার মানা করলে আমরা সম্পর্ক রাখবো না। চলে গেলেন সানজি কাকির বাবা ও ভাই। বড় কাকা তখনও ফ্লোরে বসে মাথা নিচু করে কাঁদছেন। আমার দাদা তখন তাকে ডাকলেন, রাশেদ। বড় কাকা এবারও দাদার পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস করেন আব্বা, আমি যা করেছি ইচ্ছা করে করিনি। আমাকে বাধ্য করা হয়েছে আপনাদের সম্মান রক্ষার্থে। মাফ করে দিন আমাকে। আমার আপনার সম্পত্তি লাগবে না, শুধু আমাকে আমার আব্বা আম্মার মন থেকে দূরে করবেন না। দাদার চোখেও তখন পানি। তিনি শুধু বললেন, চলে যাও এখান থেকে, আমি তোমাকে দেখতেও চাই না। এটা বলেই দাদা বুকে হাত দিয়ে হেলে পড়ছিলেন। তৎক্ষণাৎ আমার বাবা লক্ষ্য করে আর দৌড়ে দাদার কাছে যান। দাদার পেছনে আমার বড় মামা ছিলেন, তিনিও দাদাকে ধরে ফেলেন। দাদা তখনও অস্ফুট স্বরে বললেন, চলে যা রাশেদ, চলে যা। দাদাকে
নাইট্রোগ্লিসারিন স্প্রে জিহ্বার নিচে করার পর ওনার বুকে ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এরই মধ্যে আমার ছোট কাকা শাহিন এসে বড় কাকাকে ধাক্কিয়ে বাড়ি থেকে বের করে দেন। বড় কাকার সাথে আসা অর্পা নামের মেয়েটি এতক্ষণ যেন একদম বোবার মতো অবুঝ শিশুর মতো বসেছিল। বাড়ির সীমানা পার হবার পর বড় কাকা সরু রাস্তাতে হাঁটু গেড়ে বসে পড়েন আর অর্পা নামক মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, কেন আমার জীবনটা নষ্ট করলে? আমি কি ক্ষতি করেছিলাম? তোমাকে আমি 4 বছর আগেই বুঝিয়ে তোমাদের বাড়ি থেকে চলে এসেছিলাম। তারপর তো 3 বছর তোমাদের বাড়ির সীমানাতেও যায়নি। কেন আমার আব্বা আম্মার চোখে আমাকে কুলাঙ্গার বানালে? তাদের হৃদয় থেকে বিচ্ছিন্ন করালে কেন? আমারই ভুল। সেদিন অনিকের, অর্পার বড় ভাই, কথায় তোমার ছোট ভাই হাফিজকে অ্যাডমিশন টেস্টের জন্য গাইডলাইন দিতে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল। আমি ভাবতেও পারিনি আমার বন্ধু, যার সাথে একসাথে পড়াশোনা করেছে, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি অজান্তে বন্ধুত্বের আবেগে তোমাদের ফাঁদা জালে পা দিয়েছিলাম। আমি সবটা হারালাম ওই একটা ভুলে। অর্পা মেয়েটা মুখের উপর থেকে নিকাব খুলে বললেন, কিচ্ছু হারাওনি তুমি, সব তোমার থাকবে একদিন, সম্পত্তি তোমার নামে হবে। আরে তোমার আব্বার আগের বসে বলেছেন, বললেই কি ত্যায্যপুত্র হয় নাকি? একদিন আমাদের মেনে নিবেই। আর তোমার প্রথম বউ সাঞ্জি মেয়েটা তো একটা স্বার্থপর, তার প্রতি সবার চাপা অভিযোগ আছে। বড় কাকা তৎক্ষণাৎ থাপ্পড় মারলেন অর্পা নামের মেয়েটিকে। অর্পা সেটা সত্ত্বেও চোখ মুখে রাগের আভাস রেখে নির্লজ্জের মতো হেসে বললেন, বাহ, এত প্রেম কি আছে তোমার ওই বউয়ের? না আছে রূপ, না আছে গুণ, একটা অকর্মা সে। আর আমাকে দেখো, আমি সর্বগুণ সম্পূর্ণ। আমি তোমাকে বিয়ে করে বাঁচিয়ে দিয়েছি। বড় কাকা অর্পা নামক মেয়েটিকে বললেন, এই পর্যন্ত সব তো জোর জবরদস্তি করেই করলে, কি লাভ হলো? পাবে না আমার বাবার সম্পত্তির কানা করিও। আমার বাবার সব মিলিয়ে 5 বিঘা জমির দেখেই তো লোভে পড়লে, তাই না? তোমার বাবা ভাইকে বলে দিও, এই রাশেদ তার আব্বার সমস্ত স্থাবর অস্থাবর থেকে ত্যায্য। করো এবার তোমরা এস। অর্পা নামের মেয়েটি বললেন, দেখব কতদিন এই রাগ থাকে। আর তুমি ভুলে যেও না কিন্তু, তুমি কোনোদিন আমাকে ডিভোর্স দিতে পারবে না। আইন অনুসারে লিখিত। 50 লাখ টাকা কই থেকে জোগাড় করবা? আমি যদি তোমাকে ডিভোর্স দিই তবেই ডিভোর্স হবে, আমি তো দিব না। বড় কাকা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থেকে অর্পা নামের মেয়েটিকে ফেলে চলে গেলেন। আজ সে নিজের বাবা মায়ের কাছে ঘৃণিত। কেউ তাকে বুঝল না। বড় কাকা অর্পাদের বাড়িতে যেদিন গিয়েছিলেন সেদিনই অর্পার সাথে তার বিয়ে হয়। বড় কাকা খুনাক্ষরেও টের পায়নি এই ষড়যন্ত্র। অর্পার ছোট ভাই হাফিজকে একদিনের জন্য গাইড করতে বড় কাকার স্কুলের বন্ধু অর্পার বড় ভাই অনিক বড় কাকাকে সপ্তাহখানেক রিকোয়েস্ট করে তার ভাইকে একদিন ম্যাথ গাইড করাতে রাজি করিয়েছিলেন। হাফিজ নাকি বড় কাকাকে ছাড়া কাউকে বিশ্বাস করতেই পারছিল না। অতঃপর বড় কাকা এত অনুরোধে বাধ্য হয়ে গিয়েছিলেন সেখানে, কিন্তু সেটাই যে তার সবচেয়ে বড় ভুল ছিল। অবশ্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ হলেও এই ভুল করতো কিনা তা জানা নেই আমার। বড় কাকা মেধাবী ছিলেন, তবে আমার দাদার মতো সহজ সরল ছিলেন। আমার পরিবারে আমার বাবাও ছোট কাকা বেশি রাগী আমার দাদির মতো। দাদাও রাগী, তবে তিনি রাগ তখন করেন যখন প্রতিপক্ষ তাকে রাগানোর সর্বাত্মক চেষ্টা করেন। তাছাড়া স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি, ছাত্ররা তার নাম শুনলে ভয় পেত। বড় কাকা অর্পাদের বাড়িতে গেলেন ও হাফিজের ম্যাথের প্রবলেম সলভ করার চেষ্টা করছিলেন। তখন অর্পা শাড়ি পরিহিত অবস্থায় হাতে করে চা ও সেমাই নিয়ে আসলেন। বড় কাকা তাকিয়েছিল অর্পার দিকে। অর্পা অনেকটা খোলাখুলি শাড়ি পরেছিল, পুরুষ মানুষকে আকৃষ্ট করতে যেরকমভাবে শাড়ি পরে আর কি। বড় কাকা এর আগে অর্পাকে শাড়ি পরতে দেখেছিলেন, আর সেই দিনের পর আর যাননি অর্পাদের বাড়িতে। আজকেও কি সেরকম অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে কিনা সেটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বড় কাকা দৃষ্টি সংযত করে চায়ের কাপ নিলেন। অর্পা চলে যায় সেখান থেকে। চায়ের পর বড় কাকা সেমাই খেলেন, কিন্তু চায়ের মধ্যে সেমাইয়ের মধ্যে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে তখন কিছু ঘুমের ওষুধ পাওয়া যেত, যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও কেনা যেত।
সেগুলো মেশানো ছিল সেটা বড় কাকা বোঝেননি। বড় কাকার জ্ঞান ফেরে 12 ঘন্টা পর, তাও কেউ যেন তার ওপর পানি ছুঁড়ে মেরেছেন এমনটা হয়। বড় কাকা চোখ মুখ মুছে আশেপাশের পরিবেশ বোঝার জন্য চেষ্টা করছিলেন। রুমের ভিতর 7-8 জন মানুষের ভিড় লেগে আছে, পাশে কে যেন কাঁদছে। বড় কাকার মাথা ভার হয়ে আছে স্লিপিং পিলের এফেক্টের কারণে। এক একজন এক এক রকম নোংরা মন্তব্য করছিলেন, যার কোনো ধারণা বড় কাকার ছিল না। অর্পা পাশে এলোমেলো শাড়িতে কাঁদছিলেন। এক পর্যায়ে অনেক এসে বড় কাকার গলা চেপে ধরে অকথ্য গালাগাল করতে থাকেন, আর বড় কাকা ওই মুহূর্তে পুরোপুরি হ্যাং অবস্থায় ছিলেন। তিনি বুঝতেও পারেননি যে ঘরের ভিতর মানুষগুলো অর্পারই আত্মীয় স্বজন। তখন অর্পা একটা ব্লেড এনে আত্মহত্যা করবেন বলছিলেন। পরিস্থিতি জঘন্য হয়ে যাওয়ায় সবার মিথ্যা বানোয়াট অভিযোগে বড় কাকা বিয়ে করতে বাধ্য হন। বিয়েটা না করলে তারা এলাকায় ছড়াতো যে সৈয়দ রহিম উদ্দিনের মেজ ছেলে মোহাম্মদ হারুন মোল্লা ছোট মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। তখন কেউ এত শান্তভাবে সহজে ভাবতেও পারেন না। তার ওপর বড় কাকার তখনও ঘুমের রেশ পুরো শেষ না হয় উনি কিছু চিন্তা করতে পারছিলেন না। এরপর বড় কাকা টানা 2 মাস নোয়াখালীতে ছিলেন। নোয়াখালী পলিটেকনিক থেকে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তাই সেখানকার বন্ধু তার ছিল। এমনকি আমার দাদা দাদিও সপ্তাহখানেক বড় কাকার খোঁজ পাননি। মোবাইলে সিম খুলে ফেলে দিয়েছিলেন। তারপর 2 মাস পর ঢাকা আসলে 3 দিনের মাথা অর্পার বড় ভাই অনেক বড় কাকাকে রাস্তা থেকে জোর করে ধরে তাদের বাড়িতে নিয়ে যান। আশ্চর্য ছিল এটা যে অর্পার পরিবার তখনও বিয়েটাকে এলাকায় ছড়িয়ে দেননি। সেটা যেই দিন আমার পরিবার জানতে পারে সেই দিনই এলাকায় ছড়ায়। অর্পাদের বাড়ি আর আমাদের বাড়ি এক এলাকায় না হলেও দাদার নাম ডাক আশেপাশের অন্য এলাকাতেও ছিল। কী কারণে তখন বিষয়টা ছড়াননি তা পরে জানা গিয়েছিল। অর্পার বাবার শত্রুতা যেহেতু আমার দাদার সাথে, তাই তিনি দাদারও আমাদের পরিবারের মানহানি করতে এসব করেছিলেন। আমাদের বাড়িতে বড় কাকা অর্পাকে নিয়ে এসেছেন। অর্পার করা ব্ল্যাকমেল যে অর্পা আত্মহত্যা করবে আর নোটে বড় কাকার নাম ও আমাদের পরিবারের নাম লিখবে। এই জন্য এসব কিছু হলো। দাদার 5 বিঘা জমির মধ্যে 2 বিঘার একটা পুকুর ছিল, সেটা নিয়ে অর্পার বাবার সাথে ঝামেলা ছিল। দাদা 1995 সালের দিকে খুব কম দামে আমাদের এলাকার 5 বিঘা জমি কিনে ফেলেছিলেন। তখন পুরো এলাকা ছিল খাল, ক্ষেত ও নিরিবিলি। আশেপাশে ডাকাতের উপদ্রব ছিল বলে কেউ ওসব জায়গা কিনতে চাইতেন না। দাদা কিপ্টে স্বভাবের ছিলেন। তিনি নিজের বেতন তো জমাতেনি, আবার দাদি গরু হাঁস মুরগি পালন করে যা আয় করত সেগুলোও জমাতেন। আমার বাবা বড় কাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন যা টিউশন করিয়ে যা পেতেন তাও তিনি নিজের অ্যাকাউন্টে জমাতেন। গ্রামে আমার দাদার নামে যা ছিল তার অর্ধেক বিক্রিও করেছিলেন। উনি আরও একটা জমি অন্য জায়গায় কিনেছিলেন, যেটা অমীমাংসিত। আমার মা বা নানা বাড়ির কেউ জানতেন না দাদার কতটুকু জমি ছিল। সাঞ্জি কাকির পরিবারের তো জানার কথাই না। সাঞ্জি কাকি তো তার বাবা ও ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিজের বাপের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সাঞ্জি কাকির বড় বোন নিঃসন্তান আর ছোট বোনের 3টা সন্তান। শাহাদাতকে সাঞ্জি কাকির বড় বোন অনেক আদর যত্ন করলেও শাহাদাত তার বাবাকেই খোঁজে। মাহাদি মামা ও সাঞ্জি কাকির বোনদের স্বামীরা শাহাদাতকে দেখে রাখতেন। সাঞ্জি কাকি প্রতিদিনই কান্না করতেন। কান্না করাটাই স্বাভাবিক। এদিকে আমার দাদিও দাদার অগোচরে কাঁদতেন। তিনি অন্যায় মাফ করতে পারেননি, কিন্তু একজন মা হিসেবে সন্তানের অধপতন ও দূরত্ব অসহনীয় কষ্টের। বড় কাকা অর্পাকে ডিভোর্স দিতে পারবেন না, আর সাঞ্জি কাকিকে ডিভোর্স দিতে চান না। আর সাঞ্জি কাকিও ডিভোর্সের কোনো রকম পদক্ষেপ নেননি, আর না নিয়েছেন তার পরিবার। বড় কাকা এখন ছন্নছাড়া জীবন অতিবাহিত করছেন। বড় কাকা অর্পার সাথে যোগাযোগ ছিন্ন করতে পারছিলেন না পুরোপুরি। তাও বড় কাকা মাস 6 জন্য নিরুদ্দেশ হয়েছিলেন, আর নিজের মোবাইল ফোন বিক্রিও করে দিয়েছিলেন। 6 মাস পর যখন নতুন ফোন কিনে পুরাতন সিম কার্ড লাগান, তখন সে প্রথমে সাঞ্জি কাকিকে ফোন করেছিলেন। সাঞ্জি কাকির তখন 8 মাসের প্রেগনেন্সি।
সানজি কাকি বড় কাকাকে ডেলিভারির দিন আসতে বললেন। জরায়ুতে পানি শুকিয়ে যাওয়ার দরুন 9 মাসের আগে সিজার করতে হবে সানজি কাকির, এটাও জানিয়েছিলেন। ডেলিভারির দিন বড় কাকা হাসপাতালে গেল। সানজি কাকির কাছে মাহাদি মামা ও সানজি কাকির বড় বোন যেতে দেননি। কয়েক ঘা লাগিয়েও দিয়েছিল, সাথে অপমান তো করেছিলই। বড় কাকা সারা রাত অপেক্ষা করে ভোরের দিকে আবারও যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে যান। সানজি কাকির ছোট ছেলে রনি হবার পরে দাদা দাদি, মা বাবা, ছোট কাকা আমরা সবাই দেখতে গিয়েছিলাম। তখন তারা ঝামেলা সৃষ্টি করেননি। এদিকে অর্পা বড় কাকার অন্য বন্ধুদের কাছে তার সাথে হওয়া অন্যায় নিয়ে কথা রটালেন। বড় কাকা যে 6-7 মাস যাবৎ কোনো যোগাযোগ রাখেন না তাও জানালেন সবাইকে, যাতে বড় কাকা কারোর সাথে যোগাযোগ করলেই তারা অর্পাকে জানায়। হয়েছিল তেমন। অর্পা ও অনেক মিলে বড় কাকা যেই মেসে থাকতেন সেখানে যান। এরপর অনেক হুমকি ধমকি দিয়ে অর্পাকে বড় কাকার সাথে একটা হোটেলে রেখে আসেন। আর কিছুদিনের মধ্যেই থাকার জায়গা খুঁজতে বলে এসেছিলেন। আমার দাদা এদিকে যে বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিলেন তার অর্ধেকও তখন জোগান হয়নি বিদায় তিনি ওই ঝামেলার পুকুরটা বিক্রি করার কথা ভাবলেন। পুকুর বিক্রি তিনি কমই করে দিলেন, যেই দামে কিনেছিলেন তার থেকে কিছুটা বেশিতে, কারণ তার তখন লোন পরিশোধ করতে হতো। ব্যাংক লোন পরিশোধ করে 2004 সালের ডিসেম্বরে দাদা ও দাদি হজে যান। সানজি কাকিদের বাড়িতে আমার বাবা তার ভাতিজাদের দেখতে যেতেন ও ঈদের জামা কাপড় দিতে যেতেন। সানজি কাকিকে আমার দাদিও বলেছিলেন আমাদের বাড়িতে চলে আসতে, কিন্তু সানজি কাকি দাদিকে মানা করে দিতেন বা তার বাবা ও ভাইয়ের কথা বলতেন। সময় গড়াতে লাগলো, সব কিছু এমনিই পেরিয়ে যাচ্ছিল। আমার পরিবারের কেউ তখনও বড় কাকার দ্বিতীয় বিয়ে করার অন্তরালে সত্যি জানতেন না। ওই বিয়ের পেছনে যে এত বড় ষড়যন্ত্র ছিল তা আমরা কেউই টের পাইনি। বড় কাকা রনির জন্মের পর সানজি কাকিদের বাড়িতে অনেকবার গিয়েছিলেন, কিন্তু 2 বার তিনি অপমানিত হয়ে ফিরেও এসেছিলেন, আর কয়েকবার রাস্তা থেকে ফিরে এসেছিলেন। কিন্তু একবার তিনি তার ছোট ভাইরাকে অনুরোধ করে ছোট ছেলেকে দেখতে পেরেছিলেন। সেদিন সানজি কাকির বাবা মা, ভাই, বড় বোন ও বড় দুলাভাই বাড়িতে ছিলেন না। তারা সবাই মাহাদি মামার জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন। সানজি কাকির ছোট বোন অসুস্থ থাকায় যাননি। সানজি কাকি তখন 2 ছেলেকে নিয়ে বাসায় তার এক চাচির সাথে ছিলেন। বড় কাকা সেদিন প্রথমবার তার 3 মাসের শিশু সন্তানকে কোলে নেন। বড় কাকা সানজি কাকিকে সব সত্য জানাতে চাইল। সানজি কাকি সেসব শুনতে অপারগ ছিলেন, তাই বড় কাকার কথার কোনো মূল্যই রয়নি। শাহাদাত অনেক দিন পর বাবাকে পেয়ে বাবার কোল থেকে নামতেই চাইছিল না, কিন্তু সানজি কাকির বাবা মা ভাইয়েরা আসার সময় হয়ে গিয়েছিল, তাই সানজি কাকির ছোট বোনের স্বামী তাড়াতাড়ি করে বড় কাকাকে সেখান থেকে নিয়ে এসেছিলেন। বড় কাকাকে ওদের বাড়িতে এনেছিলেন বলে সানজি কাকির ছোট বোনের স্বামীকে সানজি কাকির ভাই ও বড় বোন বকাঝকাও করেছিলেন। ছোট বোনের স্বামী তখন কিছু বলেননি। দাদা দাদি হজ থেকে তার নাতি নাতনিদের জন্য যা যা এনেছিলেন সব পৌঁছে দেন। সানজি কাকিদের বাড়িতেও জায়নামাজ, খেজুর, জমজমের পানি, পাঞ্জাবির কাপড়, টুপি, আতর সব কিছু ছোট কাকাকে দিয়ে পৌঁছে দিয়েছিলেন। দাদা দাদি সবার জন্য এগুলো এনেছিলেন। এরপর আবার রোজার ঈদে আমার বাবা সানজি কাকিদের বাড়িতে জামা কাপড় নিয়ে গেলে বাবাকে উদ্দেশ্য করে ভিতরের ঘরে সানজি কাকির বোনেরা নানান কথা বলছিলেন। তাদের কথার ধরন ছিল তাচ্ছিল্যতা। বাবা সেসব শুনে সেখানেই শপিং ব্যাগগুলো ফেলে চলে আসেন। আমার নানা রোজার মধ্যে মারা গেছিলেন, তাই আমার মা ও বাবার মন এমনিতেও খারাপ ছিল, আর তার ওপর তাদের আড়ালে খোঁচা দেয়া কথা। এরপর বাবার কোনো দিনও সানজি কাকিদের বাড়িতে যাননি। 2008 সালে বাবা চাঁদপুর থেকে ঢাকা চলে আসেন। চাঁদপুরের মানুষজন বড় কাকার বিষয়টা নিয়ে ঘাটাচ্ছিল, আর আমার ছোট কাকাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন দূরে। বাসায় বৃদ্ধ দাদা দাদি ও মা আমাদের নিয়ে থাকতেন। আমার বাবার মামাতো চাচাতো ভাইয়েরাও পড়ালেখার সুবাদে এখানে থাকতেন, আর পড়ালেখার সুবাদে তারাও চলে গিয়েছিলেন। বাবা ঢাকা এসে তার এক বন্ধুর সাথে শেয়ারে বিজনেস ও টিউশন করাতেন।
পুরো সংসার বাবার আয়ের উপর ও বাড়ি ভাড়া থেকেই চলতো। 1 বছর পর বাবা দাদা যে স্কুলে হেডমাস্টার ছিলেন সেখানে জয়েন করেন। এর মধ্যে 2009 সালের দিকে 4 বছরের রনিকে ও শাহাদাতকে নিয়ে সানজি কাকি ও তার বাবা আমাদের বাড়িতে আসলেন। আমার দাদা যেন তার নাতিদের নামে কিছু সম্পত্তি লিখে দেন তার জন্য। আমার দাদা তাদের বললেন, আমি আমার সম্পত্তির এখনো ভাগ করিনি, আর আমিও আমার স্ত্রী এখনো জীবিত। মেজ বৌমা যদি এই বাড়িতে থাকে তখন সম্পত্তি যত বছর পরই ভাগ হোক, আমি সুবিচার করব। সানজি কাকির পরিবারের সাথে এই নিয়ে অনেক কথাবার্তা হয়। তখন দাদির ভাই মানিক দাদা আমাদের বাড়িতে এসেছিলেন। মূলত সানজি কাকির পরিবার আসবেন বলেই মানিক দাদা ও তার স্ত্রীর আসা আমাদের বাড়িতে। মানিক দাদা বললেন, সানজি এখানে থাকবে না অথচ সম্পত্তি চাইছে, এটা কেমন কথা? শ্বশুর শাশুড়ির খেদমত করবে না, কিন্তু দিন শেষে যে বউ বাড়ি দেখে শুনে রাখে তার সাথে তুলনা তো দিতে পারেন না। সানজি এখানে থাকুক, আমার বুবু ও দুলাভাই তার নাতি নাতনিদের কাছে পাক, তারপর পরেরটা দেখা যাবে। হুট করে এসে সম্পত্তি চাইলেন আর তা দিয়ে দিলে এমন তো না। রাশেদকেও এ বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, তাহলে সানজি কি হিসেবে এসব বলে? আর আপনারাই বা কেন বলছেন? সানজি এখানে থাকলে আমরা তো তার অনাদর করব না। সানজি কাকির বাবা অনেক বলেছিলেন সেসব নিয়ে, নাতিদের হক নিয়ে। তিনি তার মেয়েকে এখানে রাখতে নারাজ। এখানে নাকি ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, রাস্তাঘাট ভালো না, আরও কত কিছু। আমার মাও ভিতরের ঘরে সানজি কাকিকে জিজ্ঞাসা করেছিলেন, সানজি থেকে যাও, ছেলেরা তার দাদা বাড়িকেও জানুক। সানজি কাকি বলেছিলেন, না ভাবি, শাহাদাতকে মিরপুরের ভালো স্কুলে ভর্তি করেছি, ওখানে লেখাপড়ার মান ভালো, এখানে আপনার দেবরকে ছাড়া ভালো লাগে না। মা আর কথা বাড়াননি। আর দাদাও সানজি কাকির পরিবারকে শর্ত দিয়েছিলেন, যদি মেজ বউ এখানে নাতিদের নিয়ে থাকে তবেই তারা আমার সম্পত্তির ভাগ পাবে। বিকেলে ওনারা চলে যায়। বাবা ওনাদের সামনে পড়তে চাননি, কারণ ওই দিনের কথাগুলো তিক্ত ছিল অনেক। বাবা বাসায় এসে সব শুনে দাদি ও মায়ের সামনে বললেন, রাশেদের বিয়ের মেয়ে দেখতে যে গিয়েছিলেন তখন একবার শুধু মেয়ের ডিটেলসটা আমাকে জানাতেন। সত্যি বলছি, মাহাদিকে আমি চিনি, কম তো বছর হলো না। ওর পরিবারকেও আমি চিনি। বড় বোনের জামাই তো ঘর জামাই। রাশেদকেও এমনটাই করতে চেয়েছিল। ছোট বোন নিজেই বাপের বাড়িতে পরিমিত পরিমাণ থাকে, আর ওর ছোট বোনের স্বামী তার বউকে বছরের পর বছর বাপের বাড়িতে থাকতে দেয় না। আমি আগে জানলে আপনাদের মানা করতাম সানজির সাথে রাশেদের বিয়ে দিতে। এখন রাশেদ কোনো এক অর্পার ভেজালে ফাঁসলো। রাশেদের যদি সানজির সাথে সংসার না করা থাকতো তো বিয়ে নাই করতো। আপনার মেজো ছেলেও ভালো না, আর মেজো বউ না। আমি ভেবেছিলাম রাশেদ অর্পার থেকে নিজেকে ছাড়িয়ে নিবে, তাই সানজিদের বাড়িতে শাহাদাতকে ও রনির জন্য যেতাম। কিন্তু তারা আমাকে নিয়ে যেভাবে বসার ঘরে বসিয়ে ভেতরের ঘরে থেকে জোরে আলোচনা করে অপমান করলো, তারপর ওদের বাড়িতে আমি আর যাব না। আল্লাহ জানে ভবিষ্যতে আরও কত কিছু হয়, সময় তো থামে না। বড় কাকা প্রায়ই আমাদের বাড়ির আশেপাশে আসতেন, সেটা দাদি দেখতেন। দাদি ব্যালকনিতে বিকেলে বসে থাকতেন আর পত্রিকা পড়তেন। বড় কাকা বাড়ির এরিয়ার কাছে যে আসতেন তাও সন্ধ্যার কাছাকাছি সময়, তাও দাদি দেখতেন। বড় কাকা মুখে মাস্ক লাগিয়ে রাখতেন যাতে এলাকাবাসী তাকে চিনতে না পারে। আর সানজি কাকিদের ফ্ল্যাটের আশেপাশেও যেতেন। সানজি কাকির ভাই বা বড় বোন বড় কাকাকে বাড়িতে ঢুকতে দিতেন না, আর দেখলে অনেক কিছু শুনিয়ে দিতেন। তবে শাহাদাতকে বিল্ডিংয়ের নিচে খেলতে দেখলে শাহাদাতের সাথে কথা বলা, খেলা এসব করতেন। শাহাদাতকে দিয়ে মাঝে মাঝে সানজি কাকিকেও ও রনিকে ডাক দিয়ে দেখাও করতেন। অর্পার সাথে তিনি কোনো বাচ্চা নেননি, এই কথা গ্রামে মানিক দাদাদের বাড়িতে গিয়ে বড় কাকা বলেছিলেন। মানিক দাদার স্ত্রী বড় কাকাকে তাড়িয়ে দেননি। মানিক দাদা কাজের জন্য চাঁদপুর থাকতেন প্রায়। বড় কাকা মানিক দাদার বাড়িতে গিয়ে অনেক থেকেছেন, কিন্তু সে কথা বড় কাকা কাউকে জানাতেও মানা করতেন, তাই মানিক দাদার স্ত্রী আমাদের বলতেন না। 2012-এর দিকে আমার বাবা অর্পার ভাবি রুনার ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন সব কিছু।
অর্পার ভাবি নিজের স্বামীর ও শ্বশুরের পক্ষে ছিলেন না। অর্পার ভাবি রুনা নিজের সংসার বাঁচাতে এসব কিছু কাউকে বলতে না পারলেও নিজের বাবার বাড়ির মানুষদের জানিয়েছিলেন। আর 2012-তে রুনার ভাগিনাকে পড়ানোর জন্য রুনার ভাই আমার বাবার কাছে আসলে আমার বাবা রুনার ভাইকে পরিষ্কার করে মানা করে দেন তিনি পড়াবেন না। পরে রুনার ভাই আমার বাবার মানা করার কারণ বুঝতে পেরে আমার বাবাকে সব সত্য জানান। ততদিনে অর্পা সংসার করার ইচ্ছে নষ্ট হতে শুরু করেছিল, কারণ বড় কাকা পাটকলের এক মেশিনে নিজের ডান হাতের কবজি পর্যন্ত হারিয়েছিলেন। তার উপর বড় কাকা সন্তান নিতে নারাজ। বড় কাকার ভাষ্য মতে, আমার 2 সন্তান আছে, আমি আর সন্তান চাই না, এখন তোমার ইচ্ছে হলে থাকো, নয়তো যাও। অর্পা যাতে নিজে স্বেচ্ছায় চলে যায় সেটার এক কৌশল বাচ্চা না নেওয়া। অর্পা নিজের বাপের বাড়ি এসে পড়ল, বড় কাকা কোনো বাধা দিতেন না, মানে এক প্রকার টান ছাড়া সম্পর্ক। আমার বাবা বাড়ি এসে বড় কাকার ব্যাপারে এসব দাদা দাদিকে জানালে দাদি দুঃখ পেয়েছিলেন। দাদা তখনও নীরব, সে যেন শুনেও না শোনার মতো। বড় কাকা একদিন আমাদের বাড়িতে আসলেন অর্পাকে নিয়ে। বড় কাকা এসেছিলেন মাফ চাইতে, আর অর্পা এসে আমার মায়ের পা ধরে বসেছিলেন যাতে আমার মা দাদিকে তাদের মেনে নিতে বলেন। কিন্তু দাদি বড় কাকাকে বলে দিয়েছিলেন, আমাদের অনুমতি ছিল না তোমার দ্বিতীয় বিয়েতে, তোমার প্রথম বিয়েতে মেয়ে তুমি পছন্দ করেছ আর আমরা অনুমতি দিয়েছি। এখন তুমি যদি সানজিকে নিয়ে আসো তবে আমরা তোমাকে মাফ করব, নতুবা না। আমাদের কম তো অপমানিত হতে হয়নি তোমার জন্য। বড় কাকা বলেছিলেন, আম্মা, সানজি আমার কোনো কথা শুনতেই চায় না। আমি আমার পরিস্থিতি তাকে বলার চেষ্টা করেছি কয়েকবার। শাহাদাতকে দিয়ে সানজিকে ডাকিয়ে এনেও বলতে চেয়েছি, কিন্তু সে শুনতে নারাজ। উপরন্তু সেও তার ভাই বোনেরা শাহাদাতকেও আমার নামে নানা কথা বলেছে। আমি তাও তার সাথে দেখা করতে গিয়েছি, 3 দিন আগেও গিয়েছিলাম। সেদিন শাহাদাত আমাকে বলেছে আমি খারাপ, আমি তার মাকে ধোঁকা দিয়েছি। হ্যাঁ মানছি, আমি এসব করেছি, কিন্তু সব কিছুর কারণ তাকে বলতেও গিয়েছি। ছেলের মুখে এসব শুনে আমি আপনার কাছে মাফ চাইতে এসেছি। আর অর্পাকে আমি আনতে চাইনি। অর্পা কিভাবে জানলো আমি এখানে আসব আমি তাও জানি না। কাল ফোন করে আমাকে বলল তাকে সাথে নিয়ে যেতে, নয়তো থানায় মামলা করবে। আমি তার ওপর অত্যাচার করি এটার মামলা করবে, কিন্তু আমি তার সাথে 3 মাস যাবৎ থাকি না। আমি নিজের ডান হাতের কবজি পর্যন্ত হারানোর পর আপনারও আব্বার কাছে মাফ চাইতে আসতে চাইছিলাম। পরশু রুনা ভাবির ভাই বলল বড় ভাইকে নাকি তিনি সব জানিয়েছেন। আমাকে মাফ চাইতে যেতে বলল। আমি সেই সাহসে এসেছি। আমাকে মাফ করে দেন আম্মা। আব্বা তো আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিয়েছেন। দাদি নিজের চোখের পানি ফেলছিলেন, কিন্তু সে কিছু করতে পারেননি সেদিন। আমি তখন 11 বছরের। ছোট কাকা যখনই খবর পেতেন বড় কাকা বাড়ির আশেপাশে এসেছেন, তখনই ছোট কাকা আমাদেরকে বড় কাকার কাছে যেতে মানা করতেন। প্রত্যেক ঈদে বড় কাকা আসতেন বাড়ির সামনে মাদ্রাসার কাছে, আর মাদ্রাসার ছাত্রদের দিয়ে বলাতেন যে আমাকেও আমার বোনকে যেন একটু মাদ্রাসার কাছে আসতে বলে। মাদ্রাসার ছাত্ররা এটা এসে বাড়িতে বললেই বাবার আগে ছোট কাকা ছুটতেন কে এসেছে দেখতে, আর আমাদেরকে কখনোই যেতে দিতেন না। এরপর আমি যখন 9ম শ্রেণীতে উঠি তখন 2014 সালে একদিন আমার সাথে বড় কাকার দেখা হয়। বড় কাকা আগে আমরা যেখানে থাকতাম সেই কলোনিতে প্রায় যেতেন। উনি যাচ্ছিলেন আর আমার দিকে তাকিয়ে থাকতেন। আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলাম। আমি প্রথমে তাকে চিনতে পারিনি, কারণ তাকে ছোটবেলায় দেখার পর ছবির ফ্রেমেই তাকে দেখতাম। আর বড় কাকার সাথে আমার ছোট কাকা কখনো আমাকেও তারিনকে দেখা করাতেন না। আমি তাই তাকে চিনতে পারিনি, তবে চেনা চেনা লাগছিল। এরপর বাঘ ঘোরার পর তার ডান হাত রুমাল পেঁচানো পকেটে রাখা দেখে আমার সন্দেহ সত্যি হয়। বাসায় গিয়ে দাদিকে বলার পর ছোট কাকা যখন শোনে তখন ছোট কাকা আমাকে মানা করেন যেন বড় কাকা ডাকলেও না শুনি। 2015 সালের দিকে শুনেছিলাম অর্পার সাথে বড় কাকার ডিভোর্স হয়ে গিয়েছে। অর্পা নিজেই দিয়েছে। যখন দেখলো তার কোনো লাভ তো হচ্ছেই না, বরং তার বয়স হুড়হুড় করে বাড়ছে আর সংসার তো হলো না,
তখন নিজে সুখে থাকতে বড় কাকাকে ডিভোর্স দেয়। বড় কাকা দীর্ঘ 12 বছর পর অর্পার থেকে মুক্তি পায়। সে এরপরে সানজি কাকির কাছে গিয়েছিল। সানজি কাকি বড় কাকার সাথে সংসার করতে অস্বীকার করেন। বড় কাকা তাদের কাছে অনেকবার গিয়েছেন যাতে এবার সব ঠিক করে নেন, কিন্তু সানজি কাকির পরিবার নারাজ। তাতে তারা তাদের মেয়ে দিবেন না। শাহাদাত তার বাবাকে ঘৃণা করতে শুরু করেছিল। শাহাদাতকে তার খালা ও মামারা যা বোঝাতো শাহাদাত তাই বুঝতো, আর উঠতি বয়সে ছেলেকে যা বলা হয় তার উপর রিয়াকশন সেরকমই হয়। আমারও আমার বোনের সাথেও বড় কাকা দেখা করতে চাইতেন। আমার ছোট বোন তারিনকে একদিন একা স্কুল থেকে বাসায় ফিরতে দেখে রাস্তায় ওকে ডাক দিয়ে বলেন, কেমন আছো মা? তারিন বড় কাকাকে চিনতে পারে না। তারিন অচেনা কারো সাথে কথাও বলতে চায় না। তারিন নিজের মতো হাঁটতে থাকে। বড় কাকা তারিনের পেছন পেছন হাঁটতে হাঁটতে বলেন, আমাকে চিনতে পারোনি? আমি তোমার এক কাকা হই। তোমার বাবার নাম মুরাদ না? তোমার ছোট কাকার নাম শাহিন না? তারিন তখন অতিরিক্ত ভয় পেয়ে দ্রুত পা চালিয়ে চলে আসে। বড় কাকা ওর পেছন পেছন আসতে থাকে। বাসায় এসে সব বলার পর দাদি ব্যালকনিতে যেয়ে দেখেন বড় কাকা গাছের আড়াল থেকে চলে যাচ্ছেন। এরই মধ্যে সানজি কাকির ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার হয়, তা আমাদের জানিয়েছেন। যখন লাস্টের 2টা কেমোথেরাপি বাকি তখন আমাদের থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন। দাদা, বাবা ও ছোট কাকা 2টা কেমো দেওয়ার জন্য $1.5 লাখ টাকা পাঠায়। এরপর আর যোগাযোগ করেন না তারা। চিকিৎসার জন্য টাকা চেয়েও যোগাযোগ করেন প্রায় 2 বছর পর। আমাদের বাড়িতে কখনো এমনিতেও বেড়াতে আসতেন না বলতে গেলে। আসলেও আমরা যদি থাকতে বলি তো থাকতেন না। এর জন্য দাদা দাদিও আমাদের সানজি কাকি ও তার ছেলেদের প্রতি টান হারিয়ে গেছে বলতে গেলে। শুনেছি ফুফির কাছ থেকেও আর্থিক সহযোগিতা নিয়েছেন চিকিৎসার জন্য। সানজি কাকির ভাই ও বাবার ভাষ্যমতে চিকিৎসার খরচ তো শ্বশুরবাড়ির লোকেরাও দিবে, আমরা একা কেন দিব? সানজি কাকি সুস্থ হয়েছেন কিনা তা জানার জন্য দাদি ও মা তাদের 1-2 বার ফোন করেছিলেন, কিন্তু কেউ ফোন রিসিভ করেননি আর না কল ব্যাক করেছেন। এরপর 2017 সালে রোজার ঈদের পর আমার দাদিরও ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। দাদিকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল। 2-3টা দেওয়ার পরেও দাদি সুস্থই ছিলেন। দাদির মনের জোর ছিল, শুধু মাথার চুল, নখ কালো হওয়া ও খাওয়াতে অরুচি, এগুলোই সাইড এফেক্ট ছিল। মনের জোর সবচেয়ে বড় জোর। মনের জোর না থাকলে সামান্য জ্বরও মানুষকে কাবু করে ফেলতে পারে। 2017 সালের ডিসেম্বর মাস আমাদের স্কুলের 50 বছরের মিলনায়তনে আমার দাদা, বাবা, ফুফি, ছোট কাকা, আমার বোন, আমি সহ আমার ফুফাতো ভাইয়েরা ফুফির সাথে আসে। ফুফাতো ভাইয়েরা এই স্কুলে না পড়লেও মায়ের সুবাদে ওরা আসে। সেদিন নাকি আমার ফুফাতো ভাইদেরও আমার বোন তারিনের সাথে বড় কাকার দেখা হয়। তাদের সাথে কথাও বলেন বড় কাকা। আমার ছোট কাকা অর্পার সাথে বড় কাকার ছাড়াছাড়ি হবার পর আর আমাদের বাধা দেননি আর বড় কাকার সাথে কথা বলতে। আমার সাথেও দেখা হয়েছিল। এরপর তিনি কেমন আছেন সেগুলো জিজ্ঞাসা করি। আর দাদির ক্যান্সারের কথা জানেন তিনি সেদিন। ছোট কাকার ভয় ছিল যে অর্পা বড় কাকাকে কোনো ক্ষতি করতে আমাদের কাছে পাঠিয়েছেন, তাই ছোট কাকা শাহিন আমাদের আড়ালে রাখতে চাইতেন। ছোট কাকা তার জায়গায় সঠিক ছিলেন একদিক দিয়ে, কারণ অর্পা ও অর্পার পরিবার কতটা নিচু মানসিকতার তা সকলেই জানতেন। বড় কাকার সাথে আমার মিলনায়তনে দেখা হয়নি। মিলনায়তনের 6 দিন পর সন্ধ্যার মাগরিবের নামাজের সময় দাদির ফোনে কল আসে। দাদি ফরজ 3 রাকাত নামাজ পড়ে কল রিসিভ করলেন। দাদির ফোনে কথা কিছুটা লাউডে শোনা যেত, কারণ ফোনটা বাটন ফোন ছিল। দাদি ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে কান্নার শব্দ আসছিল। ততক্ষণে আমার নামাজ শেষ। আমি জায়নামাজে বসে দাদির দিকে তাকিয়েছিলাম। ফোনের কথাগুলো খুব হালকা আমি শুনছিলাম, তাও পুরোপুরি বুঝতে পারিনি। দাদি কয়েক মিনিট পর কোনো কথা না বলে ফোন রেখে দিয়ে শাড়ির আঁচল দিয়ে যে ঢেকে নামাজ পড়তেন সেটা দিয়ে চোখ মুছে আবারও নামাজ পড়তে থাকেন। আমি কিছু বুঝতে না পেরে দাদির দিকে তাকিয়েছিলাম।
দাদি নামাজ পড়ছে না, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি এমত অবস্থায় ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম দাদির মনে হয় ব্যথা হচ্ছে। জায়নামাজ ছেড়ে দৌড়ে মাকে ডাক দিই। মায়েরও তখন নামাজ শেষ। মা দাদির কথা শুনে দাদির কাছে এসে দেখেন দাদি কাঁদছেন আর নামাজ পড়ছেন। এদিকে ফোনও বাজছে। এবার আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিই। নাম্বারটা অচেনা নাম্বার ছিল। অপর পাশ থেকে কান্নার শব্দ আসাতে আমিও মা বুঝতে না পেরে চুপ করেই থাকি। তখন সানজি কাকি ফোনের অপর পাশ থেকে বললেন, মা আপনার ছেলে আর নাই। নাই মা, আপনার ছেলে মরে গেছে। আমিও মা একে অপরের দিকে তাকিয়েছিলাম। আমার মা সানজি কাকির ভয়েস চিনতে পারেন তখন। তারপর মা বলেন, সানজি বলছো, কি হয়েছে? সানজি কাকি তখন কাঁদতে কাঁদতে বলেন, ও ভাবি, আপনার দেবর আর নাই। সে এখন আইসিইউতে আছে, যে কোনো সময় মরে যাবে। ভাবি আমি বিধবা হয়ে গেলাম। শাহিনকে জানাইছি, শাহিন হাসপাতালে আসতেছে। সানজি কাকি এটা বলার পর আমি দাদির দিকে চেয়ে দেখি দাদি মোনাজাতে কাঁদছেন। উনি এমনিতে ক্যান্সারের রোগী। এটা সানজি কাকি জানতেন, কারণ কাকি কোন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন তা জানতে আমার মা সানজি কাকিকে ঈদের পর ফোন করেছিলেন। তখন সানজি কাকি জানেন দাদির ক্যান্সারের কথা। আমার মা ফোন কেটে তৎক্ষণাৎ ছোট কাকাকে ফোন করেন। আমার বাবাকে মা জানাননি তখনও। আমার মা দাদির রুম থেকে নিজের রুমে চলে যান, কারণ দাদা মসজিদ থেকে এসেছিলেন। ছোট কাকাকে ফোন করলে ছোট কাকা বলেন, মেজো ভাইকে আইসিইউতে রাখা হয়েছে, এখনও ডাক্তার জানায়নি কিছু। আমি গাজীপুর থেকে আসতেছি, আম্মাকে জানায়েন না, আম্মা অসুস্থ, আরও অসুস্থ হয়ে যাবেন। আমার মা বলেন, সানজি সবার আগে আম্মাকেই জানাইছে। আম্মা নামাজের মধ্যে কাঁদছেন এখন। ছোট কাকা রাগে বলেন, এর থেকে আর কি আশা করা যায়? বড় ভাইয়েরা আমি বলতেছি বাসায় যেতে, আম্মার কাছে যেতে। ফোন রেখে দিলেন ছোট কাকা। আমার বাবা তার 5 মিনিট পর ফোন করেন মাকে। তারপর বলেন, আমি বাসায় আসতেছি, তুমি আম্মার কাছে যাও আর তিহাকে বলো ওর ছোট মামাকে বাসায় আসতে বলতে। আমার পরশু মার্কশিট জমা দিতে হবে। আমি তিহার ছোট মামাকে কাজ বুঝিয়ে ঢাকা যাব। আসতেছি আমি। মা দাদির কাছে গিয়ে দেখেন দাদি কোরআন পড়তেছেন। দাদিকে মা পাশ থেকে জড়ায় ধরলে দাদি বললেন, তুই চিন্তা করিস না তিহার মা, আমি ঠিক আছি। আমারে নিয়া তোরা চিন্তা করিস না, আল্লাহ তো আমারে নিবেন না। আমিও তারিন গিয়ে দাদির পাশে বসে দাদির সাথে তবজি পড়ছিলাম, আর মা দাদিকে আগলে বসেছিলেন। এরপর ছোট মামা আসার পর বাবা আমাকেও ছোট মামাকে রেজাল্ট শিটের কাজ বুঝিয়ে দিয়ে দাদির সাথে অনেকক্ষণ বসে থেকে মাকে নিয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। তখনও খবর আসেনি বড় কাকার কি অবস্থা। সানজি কাকি আগেই না হওয়ার আগেই সবাইকে মারা যাবার খবর দিয়ে দিয়েছিলেন। তারিন দাদির কাছে বসেছিল আর আমিও মামা বাবার কাজ করছিলাম। এরপর কিছু রাস্তা যাবার পর বাবা ও মা ফিরে আসেন। বাবা তখন কাঁদছিলেন। মা বাবাকে ধরে এনে ফ্যানের নিচে বসিয়ে পানি খাওয়ান। তারা কিছু রাস্তা যাবার পর খবর পান বড় কাকা মারা গেছেন আর সবাই লাশ নিয়ে আসছেন। দাদাকে তখনও কেউ কিছু জানায়নি। দাদা নিজের মতো নামাজ পড়ে কোরআন পড়ছিলেন। দাদিও দাদাকে এখনই জানাতে মানা করাতে আমরা কিছু বলিনি তখন। আমি বেশি ভয়ে ছিলাম দাদি ও বাবাকে নিয়ে। বাবা বাসায় এসে নিজেও রেজাল্ট শিটের কাজ করা শুরু করেছিলেন আর তার হাত কাঁপছিল। আমার মনে তখন আরও প্রিয়জন হারানোর ভয়। রাত 9:30টার পর বড় কাকার লাশ নিয়ে অ্যাম্বুলেন্স করে আসলেন। ছোট কাকা সবার আগে বাসায় এসে দাদিকে ধরলেন। দাদি তখন আরও নিঃশব্দে কাঁদতে লাগলেন। দাদা তখন ওনাদের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? ছোট কাকা তখন দাদাকে ধরে নিয়ে যান নিচে। দাদা বারবার জিজ্ঞাসা করছিলেন কি হয়েছে, কিন্তু ছোট কাকা ও বাবা কোনো জবাব না দিয়ে বড় কাকার কফিনের কাছে নিয়ে যান। বড় কাকার কফিনের চাদর সরানোর পর দাদা তৎক্ষণাৎ পিছিয়ে যান ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকেন। সানজি কাকি তখন দাদার কাছে কাঁদতে কাঁদতে এসে বলেন, বাবা আপনার ছেলে আর নাই, আমি বিধবা হয়ে গেলাম, আমার ছেলেরা এতিম হয়ে গেল। দাদা তখন সানজি কাকির মাথায় হাত রেখে উপরে উঠে চলে যান নিজে একাই।
দাদারও কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি শক্ত ছিলেন। আমাদের সকলের আফসোস আর দোয়া করা ছাড়া কিছুই করার ছিল না। বড় কাকা হার্ট অ্যাটাক করে মারা গেছিলেন। তার হার্টে ব্লক ধরা পড়েছিল, যা সাঞ্জি কাকিরা জানতো, কিন্তু আমাদের জানায়নি। তারা না জানালে আমরা জানতেও পারতাম না, কারণ বড় কাকার মোবাইল নাম্বার আমাদের কাছে ছিল না। আর যেদিন মারা গেলেন সেদিন দুপুরে বড় কাকা সাঞ্জি কাকিদের বাড়ির নিচে গিয়েছিলেন। তখন রনিকে একটু আদর করে পানি খেতে চেয়েছিলেন। রনি তার মাকে গিয়ে বলার পর সাঞ্জি কাকি বড় কাকাকে ভেতরে আসতে বলেন আর পানি দেন। এক ঢোক পানি খাবার পর আর পানি খেতে পারেননি বড় কাকা, তখন বমি করে দিয়েছিলেন। বড় কাকাকে তারা হাসপাতালে নেওয়ার পরে বড় কাকা সেন্স ফিরলে বড় কাকা শুধু এটুকু বলেছিলেন, তোমাদের সাথে অনিচ্ছাবশত অন্যায় করে ফেলেছি, মাফ করে দিও। সাথী, সাঞ্জি কাকির ছোট বোন, আমার মনে হচ্ছে বাথরুম হবে, তোমরা একটু এখান থেকে বাইরে যাও। এরপর 1 ঘন্টা ভালো ছিলেন। তারপর আসরের নামাজের অনেকক্ষণ পর ডাক্তার আইসিইউতে নেন তাকে। এরপর মাগরিবের সময় ডাক্তার যখন জানান অবস্থা খারাপ, তখন সাঞ্জি কাকি ছোট কাকাকেও দাদিকে জানান। পরের দিন বড় কাকাকে দাফন করার পর বড় কাকার বড় ছেলে শাহাদাতের জেএসসি রেজাল্ট দেয়। সাঞ্জি কাকির পুরো পরিবার শাহাদাতের রেজাল্টে মহা খুশি। বাসায় মিষ্টিও নিয়ে আসেন সাঞ্জি কাকির বাবা। এরপর শাহাদাত ও রনি বিকেলে তার নানার সাথে ফিরে যাবে। আসলে শাহাদাত তার বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য তার নানাকে এক প্রকার পাগল বানিয়ে রেখেছিল। শাহাদাত যাওয়ার সময় আমার বাবার অ্যান্ড্রয়েড ফোনটা চুরি করে নিয়ে যায়। প্রথমে সেটা আমার দাদাই দেখেন, কারণ দাদা সিঁড়ি দিয়ে উঠছিলেন আর শাহাদাত নামছিল। তখন দাদা শাহাদাতের হাতে 2টা ফোন দেখেন, যা শাহাদাত দাদাকে দেখে ফোন 2টা লুকিয়ে ফেলে। দাদা তখন বাসায় আসেন। শাহাদাতরা চলে যাবার পর বাবা যখন তার ফোন খুঁজে পাচ্ছিলেন না, তখন দাদা শাহাদাতের কথাটা বলার পর সাঞ্জি কাকি কান্না শুরু করেন যে তার ছেলে এমন করতেই পারে না। তারপর বড় কাকার 4 দিনের খাওয়ানোর দিন শাহাদাত আসে না। তখন সবার সন্দেহ সত্য হয়, আর ফোনের লোকেশন 14 দিন পর ট্র্যাক করে জানা যায় ফোনটা 14 দিন পর মিরপুরের দিকে একবার 5 মিনিটের জন্য ওপেন করা হয়েছিল। সাঞ্জি কাকি আমাদের বাসায় 27 দিন ছিলেন। তারপর তার বাবা এসে তাকে নিয়ে যান। বলেছিলেন আবার আসবেন কয়েকদিন পর, কিন্তু আসেননি। পরিশিষ্ট, আমার দাদির ক্যান্সারের সব চিকিৎসা শেষ হয়ে গিয়েছিল। দাদি অনেকটা সুস্থ হয়ে গেছিলেন। তারপর বড় কাকার মৃত্যুর 8.5 মাস পর দাদি মারা যান। দাদির মৃত্যুর 2 মাস আগে থেকে দাদির রক্ত স্বল্পতার সমস্যা ও 1 মাস আগে তিনি নিজের সব সেন্স হারিয়ে ফেলেছিলেন। টানা 1 মাস আমার মা দাদিকে নিয়ে হাসপাতালে ছিলেন। সাঞ্জি কাকি যে বড় কাকা মারা যাবার 27 দিন পর আমাদের বাড়ি থেকে যাবার পর দাদির অসুস্থতার খবরে আসেননি, মৃত্যুর খবরে আসেন, তবে সেটা দাদির মৃত্যুর 4 দিনের অনুষ্ঠানে তার 2 ছেলে ও তার বাবাকে নিয়ে। সেদিন দাদার কাছে সম্পত্তি চাইলে দাদা বলেছিলেন, আমি ওদের সম্পত্তি দিব, তবে এখন না। আর শাহাদাত তো চোর হয়ে গিয়েছে, আমরা প্রমাণ পেয়েছি সেটার। এখান থেকে তো ভালো মানুষ করতে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, আমি একটা জমি নিয়ে ঝামেলা চলছে, যা জলদি ঠিক হবে সেটা ওদের দিব, আর কিছু বলবেন না দয়া করে। এরপর বর্তমানে সাঞ্জি কাকি বছরে 1 বার করে আসেন আমাদের বাড়িতে, আর দাদা এখনও জীবিত আছেন। অর্পার বাবা মারা যাবার পর ওদের পরিবার কোথায় গেছে সব বেঁচে তা জানা যায়নি, তবে অর্পার একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে তার 2য় বিয়েতে। এটা অর্পাদের প্রতিবেশীরা জানিয়েছিলেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।